প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 17 পরিসংখ্যান থেকে এবার ঢাকা বোর্ড 2025 সালে 11 নম্বর যে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব। তো এখানে অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, সেই উপাত্তগুলোকে বিন্যস্ত করে সারণী থেকে এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং অজীব রেখা আঁকতে হবে। তো এখানে কতে বলেছে যে হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন। তো আমরা এটা ধারাবাহিকভাবে সমাধানগুলো দেখি। তো এখানে দেখো হাতির সংখ্যা কোন ধরনের চলক। দেখো হাতি কিন্তু কখনো ভগ্নাংশ হয় না, কারণ হাতি কখনো কিন্তু 1.5 এত টি এরকম কিন্তু হয় না। অর্থাৎ হাতি সবসময় 1টি 2টি 3টি 4টি এরকমই হয়। তো এই ধরনের যে চলকগুলা বা রাশিগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তো হাতির সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। আমরা জানি যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, মানে ভগ্নাংশ হয় না, তাকে বিচ্ছিন্ন চলক বলা হয়। হাতির সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, তাই হাতির সংখ্যাকে বিচ্ছিন্ন চলক বলা হয়। এটাই হচ্ছে কারণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। খ নাম্বারটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো এই সারণীকে আমরা এই উপাত্তগুলোকে আমরা সারণীবদ্ধ প্রথমে করব। তো সারণীবদ্ধ করতে গেলে বা সারণী তৈরি করতে গেলে প্রথমে আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান লাগে এবং পরিসর নির্ণয় করতে হয় এবং একটা সুবিধা মতো একটা শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। তো আমরা এটা ধারাবাহিকভাবে এটাই করব। তো প্রথমে আমাদের এই উপাত্তগুলো থেকে সর্বোচ্চ মান খুঁজে বের করতে হবে এবং সর্বনিম্ন মান খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি, মানে একটু দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ মান হচ্ছে 99। এটা শেষে আছে, মানে শেষেরটাই যে সর্বোচ্চ হবে এমন না, মাঝেও থাকতে পারে। এবং সর্বনিম্ন মান হচ্ছে এখানে 50। এই যে এটা হলো সর্বনিম্ন মান। তো এখন আমাদের পরিসর নির্ণয় করতে হবে। পরিসর মানে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। তাহলে এখানে 99 থেকে 50 গেলে এখানে হয় 49, তার সাথে 1 যোগ করলে 50 হয়। এখন উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। ধরো এখানে আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে নিলাম। তোমরা চাইলে 5 ধরে নিলেও হবে। 5 ধরে নিলে শ্রেণীর সংখ্যাগুলো একটু বেশি হবে। তো আমাদের হিসাবের সুবিধার্থে আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা অর্থাৎ পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ দিব। তাহলে পরিসর হচ্ছে এখানে 50 এবং শ্রেণী ব্যবধান আমরা ধরে নিলাম সেটা হচ্ছে 10। তাহলে 50কে 10 দিয়ে ভাগ দিলে এখানে হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের এখানে শ্রেণী হবে হচ্ছে 5টা, অর্থাৎ এখানে সারি, এই যে আমরা যে সারণীটা তৈরি করব সেই সারণীটার এখানে এরকম 1 2 3 4 5 এরকম 5টা হবে। আর উপরে একটা শিরোনাম থাকবে, যে শিরোনামে আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি, তারপরে ট্যালি, গণসংখ্যা এগুলো থাকবে। তাহলে এই যে এইখানে যে 5টা সারি হলো, এই 5টাই হচ্ছে এখানে শ্রেণী। অর্থাৎ এখানে যেহেতু আমাদের শ্রেণী সংখ্যা পাওয়া গেছে, এই যে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ দিলে শ্রেণী সংখ্যা পাওয়া যায়। তো এটা অনেক সময় ভগ্নাংশ আসে। ধরো কোনো একটা সময় এটা পরিসর 56 বেরোয়েছে, তাহলে আমরা ধরলাম 10 ধরে, তখন কি হবে 5.6 হবে। তো 5.6 ভগ্নাংশ, এই শ্রেণী ব্যবধান কিন্তু বা শ্রেণীগুলো কিন্তু ভগ্নাংশ হতে পারে না। তো এটা আমাদের একটা এরকম দাগ দিয়ে আমরা 7 লিখতে পারি, অথবা বা লিখে 7 লিখতে পারি, এভাবে হতে পারে। তো এটা আমাদের যেহেতু পূর্ণ সংখ্যায় চলে এসেছে, তো এটা আমাদের আর কোনো কাজ করা লাগবে না। তো এখন আমাদের সারণী তৈরি করতে হবে। তো সারণী তৈরি করার জন্য আমাদের শ্রেণী ব্যবধান 10 ধরে গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয় করতে হবে সেটা সারণী তৈরি করলাম আমরা। তাহলে দেখো সারণীটা তৈরি করার জন্য সারণীর শিরোনামে কী থাকবে, প্রথমে শ্রেণীব্যাপ্তি, তারপরে ট্যালি, তারপরে গণসংখ্যা, তারপরে শ্রেণী মধ্যবিন্দু, এটাকে আমরা xi ধরি, ধাপ বিচ্যুতি এবং এই গণসংখ্যার গুণফল আমাদের এখানে লিখতে হবে, আর এখানে মোট লিখতে হয়, মানে এই যে এটার যোগফল লিখতে হবে এবং গণসংখ্যার যোগফল এখানে লিখতে হবে। তাহলে এই হচ্ছে সারণীর হচ্ছে যে হেডিংগুলো যে থাকবে সেগুলা। তো এখন এই ট্যালিটা অতিরিক্ত আসছে, কারণ যখন আমাদের বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে অর্থাৎ যখন একটা টেবিল দেওয়াই থাকবে তখন ট্যালি আর প্রয়োজন হবে না। তো শুরুতেই আমরা শ্রেণীব্যাপ্তি 10 ধরে আমাদের করতে হবে। তাহলে সর্বোচ্চ মান কিন্তু এখানে ছিল 99 এবং সর্বনিম্ন মান কিন্তু এখানে 50। তাহলে আমাদের এই 50 থেকে কিন্তু আমাদের সংখ্যাগুলো নিতে হবে। তাহলে 50 থেকে আমরা নিব 59, যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান 10 ধরতে হবে। তাহলে 50 থেকে 59, 60 থেকে 69 এভাবে নিতে হবে। এখন দেখো এই যে এই শ্রেণী আর এই শ্রেণীর ব্যবধান কিন্তু এখানে 10, কিন্তু কারণ 69 থেকে যদি 59 বিয়োগ দিই তাহলে 10 হয়,
60 থেকে যদি আমরা এই যে 50 বিয়োগ দিই তাহলে কিন্তু 10 হয়, অর্থাৎ এটাকে আমরা নিম্নমান বলি, এটাকে উচ্চমান বলি। এই যে 60 হলে নিম্নমান, 69 উচ্চমান। তাহলে এই যে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান কিন্তু এখানে 10 হচ্ছে। তাহলে এইভাবে তোমাদের ব্যবধানটা একটু খেয়াল রাখতে হবে, শ্রেণী ব্যবধান যেন হেরফের না হয়। এরপর আমাদের 70 থেকে 79, 79 থেকে 80 থেকে 89, 90 থেকে 99। তাহলে দেখো এই যে 5টা শ্রেণী হয়ে গেল আমাদের। এখন এই 5টা শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে কোন কোন সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের বসাতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে 75 দেখি। তাহলে 75 কিন্তু এই দেখো 70 থেকে 79 এটার মধ্যে আছে, তাহলে আমরা এখানে একটা দাগ নিলাম। এরপরে 65, 65 কিন্তু এই যে 60 থেকে 69 মধ্যে আছে, তাহলে এইখানে একটা টেলি নিলাম। 80, 80 আছে হচ্ছে এই যে 80 থেকে 89 এটার মধ্যে, এখানে একটা টেলি। তারপর 55, 55 কিন্তু এই যে প্রথম শ্রেণীতে আছে। 60, 60 আছে দ্বিতীয় শ্রেণীতে, এই যে 60 থেকে 69। এরপরে 80, 80 আছে হচ্ছে এই যে এই শ্রেণীতে, 80 থেকে 89 এই শ্রেণীতে। তারপরে 50 আবার প্রথম শ্রেণীতে। এরপরে আবার 75, 75 আবার কিন্তু এই যে এই শ্রেণীতে। তারপরে 64, 64 কিন্তু এই যে দ্বিতীয় শ্রেণীতে হবে। 70, 70 আছে হচ্ছে এই যে শ্রেণীতে। এরপর আবার 80 এই যে চতুর্থ শ্রেণীতে। এবার 75, 75 হচ্ছে এই যে তৃতীয় শ্রেণীতে। এরপর 55 এটা আবার প্রথম শ্রেণীতে। এরপর 80, 80 আবার হচ্ছে এই যে এই শ্রেণীতে। এরপর আবার 70, 70 হচ্ছে এই 4টা তো হয়ে গেছে, এখন এই যে এইভাবে 5 এভাবে লিখতে হবে। এরপরে 75, 75 এই যে তাহলে এখানেই আছে। তারপর 67, তাহলে এই যে 60 থেকে 69 মধ্যেই আছে, এখানে একটা দিলাম। তারপরে 80, 80 আবার এই যে এখানে 4টা হয়ে গেছে, তাহলে 5 লেখার জন্য আমাদের এভাবে বাঁকা করে দিতে হবে। এরপরে 90, 90 হচ্ছে এই যে লাস্টের শ্রেণীতে, মানে পঞ্চম শ্রেণীতে। 72, 72 হচ্ছে এই যে শ্রেণীতে। 93 যে এই শ্রেণীতে। তারপরে 85, 85 আবার এই যে এই শ্রেণীতে। 69, 69 হচ্ছে আপনার এই যে এখানে 4টা আছে, তার আরেকটা দিলাম। তারপর 74, 74 এই যে এই শ্রেণীতে। তারপর আবার 80, 80 হচ্ছে এই শ্রেণীতে। 78, 78 হচ্ছে এই যে এখানে। 64, 64 হচ্ছে এই শ্রেণীতে। আবার 80, 80 হচ্ছে এই শ্রেণীতে। 85 আবার এই শ্রেণীতে। 99, 99 হচ্ছে এই শ্রেণীতে। তাহলে এখানে ট্যালি এখানে 3, এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 5 আর 4 9, এখানেও 5 আর 4 9, আর এখানে 3। তার মানে 3, 6, 9, 9, 3, মানে যোগ করলে আবার 30 হয়। তাহলে এখানে উপাত্ত কিন্তু 30টা দেওয়া আছে, আশা করি মিলে গেছে এটা। এখন মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু মানে কি, এই যে নিম্নমান আর উচ্চমান এই দুটো সংখ্যা যোগ করে তারপরে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকটা শ্রেণীর এই কাজটা করে এই যে মধ্যবিন্দুর এই কলামে বসাতে হবে। অর্থাৎ 50 যোগ 59, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা। 50 যোগ 59, এটাকে 2 দ্বারা ভাগ দিবা। ভাগ দিলে যেটা হবে সেটাই আমরা এই শ্রেণী মধ্যবিন্দুর এই কলামে লিখব। এই যে দেখো এগুলো আসছে। এবার ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি কীভাবে নির্ণয় করবে, যে গণসংখ্যা যেটা বেশি অথবা মাঝামাঝি একটা মানের কে আমরা আনুমানিক গড় ধরে নেব। যে গণসংখ্যা ধরো এটা বেশি আছে বা এটাও বেশি, এখানে নিলেও হবে। তো আমরা এই মাঝামাঝি এটা নিলাম, তো এটাকে আমরা আনুমানিক গড় এ ধরে নিলাম। অনুমিত গড় বলা হয় এটাকে। এবং আনুমানিক গড় যেটাকে এ ধরে নিব সেটার ধাপ বিচ্যুতির কলামে 0 আসবে। তারপর উপরে আসবে হচ্ছে -1, -2, আর নিচে হবে 1, 2 এরকমভাবে। এটি হচ্ছে নিয়ম। আনুমানিক গড় যে আমি যদি আনুমানিক গড় এটাকে ধরতাম তাহলে এখানে 0 হতো, এখানে -1, -2, -3, নিচে থাকতো শুধু 1। এরপরে কি হবে, এই যে 3 আর এই যে ধাপ বিচ্যুতি এই দুটো গুণফল আমাদের এই সারিতে লিখতে হবে। তো এগুলো লিখলাম, লেখার পরে এখানে দেখো 3 দুগুণে 6, 6 এটা প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস হবে। 9 সাথে 0 গুণ করলে 0, 9 সাথে 1 গুণ করলে 9, 3 সাথে 2 গুণ করলে 6। এখন এগুলোর আবার যোগফল লিখতে হবে। তার মানে এখানে -6 প্লাস 0 প্লাস 9 প্লাস 6, তার মানে দুইটাই একই চিহ্ন, তাহলে যোগ করে লিখতে হবে। আর এখানে 9 6 15, তাহলে দুটা একটা প্লাস একটা মাইনাস, মানে ক্যালকুলেটর ব্যবহারে করে এটা করা যায়, তো আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে হবে +3, কারণ বড়টার চিহ্ন বসাতে হয়, বড়টা থেকে ছোটো বিয়োগ দিতে হয়। যেহেতু 2 ধরনের চিহ্ন আছে তাহলে বিয়োগ করে নিতে হবে। তাহলে এখানে সামেশন অফ FIUI, এই সামেশন মানে কি, এই রাশিগুলোর যোগফল, এই উপাত্তগুলোর যোগফল। তাহলে এখন আমরা পেলাম
সামেশন অফ এফ আই ইউআই সমান 3। এখন আমাদের গড় নির্ণয় সূত্র লিখতে হবে। তো গড় নির্ণয় সূত্র আমরা জানি গড় এ সমান এখানে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন। তো এই প্রতীকগুলোর মানগুলো আমরা এখানে লিখি যে, তাহলে এখানে আনুমানিক গড় এখানে দেওয়া আছে, ধরে নিচ্ছি 74.5। এরপরে সামেশন এফ আই ইউআই ধরে নিচ্ছি এখানে, মানে ধরে নিচ্ছি বলতে এটার রেজাল্ট এত, শ্রেণী ব্যবধান এইচ হলো 10 আর এন এর মান হচ্ছে এখানে 30। তাহলে এখন মানগুলো বসিয়ে দিয়ে আমরা হিসাব করব। তাহলে এর মান 74.5, সামেশন অফ এফ আই ইউ এর মান 3, এইচ এর মান 10 আর এন এর মান 30। তাহলে এটা গুণ করে দিই, 3 10 30, 30 ভাগ 30 মানে 1। তাহলে 74.5 এর সাথে 1 যোগ করলে 75.5 আসে। তো এটাই হলো আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা সারণী থেকে অজীব রেখা অঙ্কন করব। তো অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের এই শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা লাগবে। এই দুটা লিখে আমরা নির্ণয় করব যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব, অর্থাৎ প্রথম শ্রেণীর গণসংখ্যা যেটা সেটাই থাকবে, প্রথম শ্রেণীর গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ দিব, অর্থাৎ 3 + 6 = 9। তাহলে এই দুটো যোগ করে আমরা দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যায় বসাবো। এরপরে এটার সাথে আবার এই যে তৃতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ করব, করে আমরা তৃতীয় শ্রেণীর গণসংখ্যার এই এই কলামে বসাবো। তো 9 9 18, 18 9 যোগ করলে হয় 27, 27 সাথে আবার 3 যোগ করলে হয় 30। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হয় অজীব রেখা অঙ্কনের জন্য। হ্যাঁ, পরে এবার আমরা ছক কাগজে যাব। ছক কাগজে আমরা পেন্সিল স্কেল দিয়ে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নেব। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ আর আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এটা পরস্পর এখানে ও বিন্দুতে এখানে শেষ করবে। আর এক্স অক্ষের দিকে আমরা শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা বসাবো, ওয়াই অক্ষের দিকে আমরা ওয়াই অক্ষের দিকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো। তাহলে দেখো, শ্রেণীব্যাপ্তির উচ্চসীমাগুলো বসানোর আগে প্রথম এই যে ছক কাগজের যে 5টা ঘর আছে, যে 5টা ঘর পর পরে যে মোটা দাগ থাকে তোমাদের দেখবা গ্রাফ পেপারে, এই প্রথম 5টা ঘরকে আমরা ভেঙে দিতে হবে। আমরা এই সারণী থেকে আমাদের এই যে অজীব রেখা আঁকতে হবে। তো প্রথম 5টা ঘর আমরা এই যে ভেঙে দেবো, মানে এই যে এই চিহ্নটা ব্যবহার করবো, ভাঙা চিহ্ন বলা হয় এটাকে। মাঝখানে ফাঁকা রেখে এই চিহ্নটা ওই প্রথম 5টা ঘর আমরা ভেঙে দেবো। এরপর এক্স অক্ষের দিকে উচ্চসীমাগুলো বসাবো। দেখো, প্রথম শ্রেণীর উচ্চসীমা কত? 59। তাহলে আগের শ্রেণী মনে মনে আগে আরেকটা শ্রেণী যদি চিন্তা করি, তাহলে সেটার উচ্চসীমা কত? 49। অর্থাৎ প্রথম শ্রেণীর নিম্নমান থেকে 1 বিয়োগ দিলে উচ্চসীমা পাওয়া যায়। তাহলে 49 থেকে আমরা উচ্চসীমাগুলো বসাবো। তাহলে 49, তারপরে উচ্চসীমা হচ্ছে 69, 79, 89, 99। তাহলে এই উচ্চসীমাগুলো আমরা এক্স অক্ষের দিকে 5 ঘর পর পর বসাবো। যেহেতু শ্রেণী ব্যবধান এখানে 10 কিন্তু ঘর আছে 5টা, তাহলে আমরা এক ঘর সমান 2 একক নিয়েছি এখানে। অর্থাৎ প্রতি ধাপে আমরা 2 করে যাওয়া হয়েছে। অর্থাৎ এই যে 2 4 6 8 10, তাহলে 49 থেকে 59 কিন্তু এখানে শ্রেণী ব্যবধান কিন্তু 10। হ্যাঁ, তো এরপর আমরা এক্স অক্ষের দিকে আমরা ওয়াই অক্ষের দিকে আমরা এক ঘর সমান 1 একক নেব। যেহেতু গণসংখ্যা এখানে কম আছে, 30 আছে, তো আমরা এক ঘর সমান 1 একক নিলেই আমাদের হবে। যদি গণসংখ্যা আরও বেশি থাকতো, অর্থাৎ 60 থাকতো বা আরও বেশি থাকতো, তখন আমরা এক ঘর সমান 2 একক নিতাম। তাহলে এখন আমরা ওয়াই অক্ষের দিকে গণসংখ্যাগুলো এক ধাপ এক্স ঘর সমান 1 একক নিয়ে আমরা বসাই দিলাম। এরপরে বসানোর পরে দেখো এখানে প্রথম গণসংখ্যা কত? 3। তাহলে আমাদের এই যে 59 থেকে 3 ধাপ উপরে একটা বিন্দু নিতে হবে, এই যে 1 2 3। এরপরে আছে হচ্ছে এখানে দ্বিতীয় শ্রেণীতে আছে 9। তাহলে আমাদের এখান থেকে 9 ধাপ উপরে একটা বিন্দু নিতে হবে। তাহলে দেখো এখানে 9 ঘর উপরে নিয়ে একটা বিন্দু নিলাম। এরপরে 18 ধাপ উপরে নিয়ে একটা বিন্দু নিতে হবে। এরপরে 27, তাহলে এই যে দেখো এই পর্যন্ত 25 26 27। এরপর হচ্ছে 30, এই যে এই পর্যন্ত হচ্ছে 30। অর্থাৎ এই যে 99 এর এই সীমা থেকে 30 ধাপ উপরে আমরা বিন্দু নিলাম। এখন আমরা পেন্সিল দিয়ে, এখানে স্কেল ব্যবহার করব না, আমরা শুধু জাস্ট পেন্সিল দিয়ে আমরা এই বিন্দুগুলো যোগ করে দেব। এগুলো আমাদের যোগ করে দিলেই আমাদের যে রেখাটা পাওয়া যাবে সেগুলো হচ্ছে, সেই রেখাটাই হচ্ছে অজীব রেখা। তো এখানে একটা বিবরণ দিতে হবে। বিবরণটা কি? যে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে, এই যে দেখো আমরা এক্স অক্ষ বরাবর যে উচ্চসীমাগুলো বসালাম, প্রতি এক ঘরকে আমরা 2 একক ধরেছি। 2 একক ধরে প্রতি ঘরকে আমরা 2 একক ধরেছি, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে আমরা 1 একক ধরেছি। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো, বা অজীব রেখা আঁকা হলো। তো মূলবিন্দু থেকে এই যে এখানে এটা 30 না, এটা হলো 49।
মূলবিন্দু থেকে এই যে 49 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে পূর্বের সংখ্যা বিদ্যমান বোঝানো হলো। তাহলে এভাবে লাস্টে একটু বিবরণ দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।